শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার সুন্দর কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজকের আয়োজনেও চমৎকার একজন অতিথি আমাদের সঙ্গে আছেন, যার সঙ্গে আমরা পুরো ঘন্টা জুড়ে গল্প করব। আমরাও আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা বরাবরের মতোই। গুণী মানুষদের নিয়ে আমাদের দিনটা শুরু হয়, কারণ যারা এখানে আসেন তারা বিভিন্ন অঙ্গনে সফল মানুষ, যাদের জীবন গল্প আমাদেরকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। তো আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন প্রচ্ছদ শিল্পী এবং কবি খালিদ আহসান। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। কবির সকাল কেমন? কবির সকাল চমৎকার, কিন্তু কবিরা তো বোধহয় সকালবেলা লেখেন না। খুব দুই একজনকে পেয়েছিলাম যাদের সঙ্গে গল্প করেছি এখানে, আমার অভিজ্ঞতা নেই সকালে লেখা। তারা রাত জেগে লেখেন এবং রাত জেগে বা সন্ধ্যার পরে লিখেন, কিন্তু সাধারণত দেরি করে ওঠেন সকালবেলা ঘুম থেকে। সকালের ঘুমটা একটু দেরি করে, সকালের ঘুমটা চমৎকার এবং ওই সারা রাত ঘুম না হলেও সকালবেলা কেন জানি ঘুমটা চলে আসে। ছোটবেলা থেকে শুরু করতে চাই। যতদূর জানি চট্টগ্রামের নানা বাড়িতে আপনার জন্ম, এবং শৈশবটা কি ওখানেই কেটেছে নাকি অন্য কোথাও? স্কুল লাইফের আগের অংশটা ওখানে কেটেছে। আচ্ছা, আন্দ্রকিল্লায়। স্কুল লাইফের আগে? আচ্ছা, স্কুল লাইফটা কোথায় তাহলে? স্কুল লাইফটা আমি ডাইরেক্ট ভর্তি হয়েছে ক্লাস 3-তে। এর আগে আমার ফাদারই ছিলেন আমার টিচার। আচ্ছা, ক্লাস 3-তে ভর্তি হয়ে পিটিআই স্কুলে, তারপর কলেজের স্কুলে। ওটাও কি হয়তো চট্টগ্রামেই? চট্টগ্রামে। তাহলে একটু শুনি সবকিছু মিলিয়ে শৈশবটা কেমন ছিল? শৈশবটা ছিল আনন্দমুখর, আবার টেনশনেরও। আমার মধ্যে অদ্ভুত সব বাসনা জাগতো, আগুন ছুঁয়ে ফেলার। কি ছিল সেই বাসনাগুলো, সেই ঘটনাগুলো আসলে জানতে চাই। হ্যাঁ, যেমন আইলা আছে না, আইলাতে আগুন দেওয়া আছে, আমি লাল লাল মনে করে ধরে ফেললাম। তারপরে চলন্ত গাড়ির সামনে ট্রাফিকের মতো দাঁড়িয়ে পড়লাম। এইসব জিনিস নিয়ে পিতামাতাকে অনেক টেনশনে ফেলেছি। ওকে, সবার থেকে একটু আলাদা ছিলেন কিনা সেটা আমার মনে জানি না। আমি হয় না, মানে ছোটবেলাতেই তো কিন্তু বিভিন্ন ধরনের প্রশংসা পাওয়া যায় সারাউন্ডিংয়ে যারা আছে, যে এই ছেলে বড় হয়ে এটা হবে, এটা ভালো, ওটা ভালো না। কি বলতো আসলে আপনাকে লোকজন? স্কুলে ফার্স্ট বয় ছিলাম, ক্লাস 3-তে ভর্তি হলাম, ক্লাস 4-এ উঠলাম ফার্স্ট হয়ে, ক্লাস 10 পর্যন্ত ছিল। আচ্ছা, তখন মুক্তিযুদ্ধ শুরু হলো। আচ্ছা, তারপর কিন্তু লেখাপড়া থেকে লেখালেখি, নাটক করা এসবের দিকে বেশি ঝুঁকে পড়লাম। মুক্তিযুদ্ধ শুরু হলো তার মানে আপনার 1971 কিশোর বয়সে? ওটা কিশোর বয়সে। কি মনে আছে মুক্তিযুদ্ধে, কি দেখেছেন আপনি? মুক্তিযুদ্ধে বাঙালি বিহারের মারামারি দেখেছি। মুক্তিযুদ্ধে আমরা শরণার্থী ছিলাম। হ্যাঁ, তারপরে ওখান থেকে আসার পরে মুক্তিযুদ্ধে ট্রেন যোগ দেওয়ার জন্যে ওদেরকে খুঁজে বের করলাম। পালিয়ে শরণার্থী ছিলেন মানে ভারতে গিয়েছিলেন? ভারতে না, তাহলে চট্টগ্রামে। ঘটনাটা একটু শুনি, গল্পের মতো করে যদি আমাদেরকে একটু বলেন কি হলো আসলে। মনে আছে আমার মা আমাকে কালিমায় খেয়ে দিয়েছিল, যদি আর্মি আসে যেন আমাকে কাজের ছেলে হিসেবে বলতে পারে। আচ্ছা, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে আর্মি আসেনি। আচ্ছা আচ্ছা। এমনিতে পরিবারে সে সময় কে কে ছিলেন? কয় ভাই বোন ছিলেন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। বাবা কি করতেন? বাবা ডাক্তার। আচ্ছা, তো মুক্তিযুদ্ধের আর কি কি ঘটনা আছে যেগুলো আসলে এখনো মনে পড়ে? মুক্তিযুদ্ধে যখন জয়েন করবো বলে একটা গ্রুপ, ডাক্তার মাহফুজের গ্রুপে যোগাযোগ করলাম। ওরা প্রথমে আমাকে নিতে চাইলো না। আচ্ছা। হ্যাঁ, তারপর আমি বললাম যে আমি ধরিয়ে দেবো, তখন আমাকে নিল এবং আমাকে দিয়ে প্রথমে অনেক থিওরি মুখস্থ করালো, ট্রেনিং দেওয়ালো। কিন্তু ততদিনে দেশ স্বাধীন হয়ে গেছে। যোগাযোগ করেছিলেন কিভাবে ওনার সঙ্গে? ওদের সাথে যোগাযোগ করলাম, আমার এক সহপাঠী ছিল, তার সাথে যোগাযোগ ছিল। আচ্ছা আচ্ছা, ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ডাক্তার মাহফুজের গ্রুপে। ওকে, ক্লাস 9-এ পড়েন তখন? তখন আমি ক্লাস 9। কয় ভাই বোন যেন বলছিলেন? এক ভাই এক বোন। এক ভাই বোন। আপনি বড় ছিলেন? আমি বড়। বাবা ছিল ডাক্তার, তো কি চাইতো বাবা? বড় হয়ে ছেলে কি করবে? বাবা চাইতো ছেলে বড় হয়ে ডাক্তার হোক। আপনি কি চাইতেন? আমি কি চাইতাম আমি তখন ঠিক করিনি, আমি নতুন কিছু করতে চাইতাম। এবং আপনি কি হয়েছেন সেটাই এখন শুরুতে দর্শকদের বলবো, তারপরে ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে শুনবো। খালিদ আহসান স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রচ্ছদ শিল্পের আধুনিক রূপকার। প্রায় 4 দশক ধরে প্রচ্ছদ শিল্প নিয়ে কাজ করছেন তিনি। দেশের প্রায় সকল প্রধান কবি এবং সাহিত্যিকের কোনো না কোনো বইয়ের মলাটে ছিল তার নান্দনিক ভাবনার ছোঁয়া। হাজারখানেক বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি। খালিদ আহসান 70 দশকের একজন কবি। লেখালেখির শুরুটা ছোটবেলা থেকেই। এ যাবৎ 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। 1974 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন অনিন্দম নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য খালিদ আহসান। ফলাফল নিম্নচাপ,
ভোলা ময়নার বায়োস্কোপ, সামনে যাই থাক ট্রেন চলবে ইত্যাদি নাটকে শিল্প নির্দেশনা দিয়েছেন তিনি। 1981 ও 83 সালে প্রচ্ছদ শিল্পের জন্য পেয়েছেন জাতীয় গ্রন্থ পুরস্কার। 2009 সালে এ অর্জন করেছেন চট্টগ্রাম 21শে মেলা পরিষদ প্রদত্ত 21শে পদক। নান্দনিক শিল্প নির্দেশনার স্বীকৃতি স্বরূপ অরিন্দম নাট্য সম্প্রদায় এবং ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট তাকে প্রদান করে আজীবন সম্মাননা। জি, এই মানুষটা কি হতে চেয়েছিলেন, যে মানুষটার সম্পর্কে একটু ছোট করে বলছিলাম? আমি আর্টিস্ট হবো এটা আমার ধারণা ছিল না, এটা হঠাৎ করে হয়ে গেছিল 78 সালে। আমাদের একটা গল্পের বই বেরোচ্ছিল গোপন গোলাপ, তার জন্য প্রচ্ছদ করতে দেওয়া হয়েছিল চারুকলার একজন ছাত্রকে। তো সে এমন সব দুটো প্রচ্ছদ করে দিল যেটা আমাদের কারোরই পছন্দ হয়নি। আচ্ছা, তখন আমার নিজের মধ্যে যে রুচিবোধ আছে তা দিয়েই আমি একটা প্রচ্ছদ করলাম এবং এটা সবাই পছন্দ করলো। এই একটা কাজ থেকে 4টা কাজ, 4টা কাজ থেকে 8টা কাজ, এইভাবে ছড়িয়ে পড়া। এবং এরপর 35-40 বছর ধরে আমাকে প্রচ্ছদটাই সিরিয়াসলি করতে হয়েছে। আচ্ছা, আমি মূলত ছিলাম লেখালেখির লোক, লেখালেখিটা কমে গিয়েছিল, এখন আবার আমি লেখালেখিতে হাত দিচ্ছি, প্রচ্ছদটা কমিয়ে দিয়েছি। আপনি সায়েন্স, আর্টস না কমার্স? আমি সায়েন্স ছিলাম ইন্টার পর্যন্ত, তারপরে বাংলা সাহিত্যের ইতিহাসে ঢুকলাম। কেন ঢুকলেন ওখানে? আমরা 8 জন ঢুকেছিলাম এইভাবে ডিপার্টমেন্ট চেঞ্জ করে, বাংলার বিভাগে পূর্ব বলে। এবং আমাদের টিচাররা ছিল সব জুয়েল, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর আবুনা মুস্তফা কামাল, ডক্টর জাহাঙ্গীর তারেক, রাজীব হুমায়ুন। এই স্যারদের প্রতি একটা আকর্ষণ থেকেও আমরা। বাংলায় কোথায় পড়লেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছিলেন সায়েন্সের ছাত্র, তার মানে তখন পর্যন্ত বাবার আশা ছিল না ছেলে ডাক্তার হলেও হতে পারে। তার মানে আপনি ডিরেক্টলি কি বাংলায় গেছেন নাকি অন্য কোনো সাবজেক্টে পড়েছেন? না, আর কোনো সাবজেক্টে পড়িনি, ডিরেক্টলি বাংলায়। ইন্টারের পরেই বাংলায়। এটা কি পরিবারকে জানিয়েছিলেন যে আমি বাংলা পড়ব? তো পরিবার কি, বাবার তো হার্ট অ্যাটাক করার কথা। বাবা তো আমার 71 পরবর্তী জীবনযাপন থেকে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। কেন? এই যে সন্ধ্যার একটা মাত্র ছেলে, বাউন্ডুলে লাইফ। হ্যাঁ, সন্ধ্যার পরে নাটকের রিহার্সালে যাচ্ছি, হ্যাঁ, আর ঘরে আসতে দেরি করছে, বাবা চাইতো সন্ধ্যার আগেই ফিরে আসি। জি, এসব হতো না বলে। তো কি হতো, বাসায় খুব উত্তম মাধ্যম হতো না? উত্তম মাধ্যম হতো না, কিন্তু রাগ করতেন তারা। বাবা শাসন করতেন, শাসন করতেন, এবং আমাকে উনি পড়াতেন ছোটবেলায়। উনি আমাকে পড়ানোর জন্য রুগী বাড়িও যেতেন না অনেক সময়। ও, তো বাবার একেবারে আশায় তো জলাঞ্জলি চলে গেল। তো আপনি বাংলায় পড়বেন বা সাহিত্যের মানুষ হয়ে উঠবেন বা সংস্কৃতির সাথে জড়িত হবেন, এটা শুরুটা আসলে কিভাবে, কি দিয়ে আসলে? আমার মায়ের কাছ থেকে কিছু হয়তো পেয়ে থাকছি। আমি আন্দরকিল্লায় থাকতাম, আমার নানার বাসায়, সেখানে একটা প্রেস ছিল। সেই প্রেসের বিভিন্ন দিক গোছাগুছি করে আমার প্রেসের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। আচ্ছা, কি নাম, একটা মানুষের নাম ছাপা হচ্ছে, ছবি ছাপা হচ্ছে, সেগুলো আমি খুব অবাক হয়ে দেখতাম সেই প্রেসে। এবং তারপর নিজের নামটা কি করে ওভাবে ছাপানো যায় সেটাও খেয়াল করতাম। আচ্ছা, এভাবেই শুরু হলো। এটা কোন সময় দেখেছিল? এটা 65-66 থেকে। তখন আপনি কিসে পড়তেন? আমি ক্লাস 3-তে পড়তাম। তো অনেক ছোটবেলা থেকে। আমার বাসার পাশেই প্রেসটা ছিল। প্রেসের কার্যখানা কিভাবে হয় এটা আমাকে খুব অবাক করতো। আচ্ছা, ওকে। তো নিজের নাম ছাপার অক্ষরে দেখা কোন সময়? তখন আজাদিতে আগামীদের আস ছিল, ছোটদের আস পাতা, ওখানে লেখালেখি শুরু করলাম। এবং 71-এর পর থেকে বড়দের কবিতা লেখা শুরু করলাম। আচ্ছা, তো কবিতা লিখলেন এবং ছাপানো হলো। প্রথম ছাপানো লেখা নিয়ে নিশ্চয়ই কোনো মেমোরি আছে, পত্রিকাতে বা অন্য কোথাও প্রকাশ পেয়েছে? হ্যাঁ, ওটা বাবা মাকে দেখালাম, বাবা মা খুশি হলেন, কিন্তু বললেন যে লেখাপড়াটা ঠিক রেখো। তো বড়দের কবিতা বলছেন আপনি 71-এর পরে কি নিয়ে লিখতেন? প্রকৃতি, প্রেম, নারী, এসব চলে আসতে শুরু করলো আস্তে আস্তে। আচ্ছা, মানে আমি যদি ভুল না করে থাকি আপনি 71 সালে ক্লাস 9 স্টুডেন্ট। তখন কবিতা পড়ে কবিতা লিখতাম, নিজের জীবনবোধ থেকে না। তখন কবিতা লেখা হতো, বিভিন্ন জনের কবিতা পড়তাম। হ্যাঁ, ওই কবিতা পড়ে কবিতা লেখা। সেই সময় কাদের কবিতা বেশি পড়া হতো? সেই সময় পাঠ্য বইয়ের কবিতা, তারপরে যারা ছিলেন 30 দশকের কবি, সুদিন দত্ত, জীবনানন্দ দাশ, এদের কবিতা। তো বলছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকে আপনি 1971-এর পরে বিভিন্ন নাটকের রিহার্সাল করতেন। সেই নাটকের সঙ্গে, অরিন্দমের সঙ্গে সম্পৃক্ত হলেন কি করে? আমাকে কলেজ স্কুলে থাকতে সদ্দুল পাশা আমাকে চিনতেন। তিনি যখন অরিন্দম সেট আপ করেন তখন আমাকে ডেকে পাঠালেন, সেভাবেই অরিন্দমের
যুক্ত হওয়া। হওয়া। আপনি কি এমনিতে খুব স্বল্পভাষী মানুষ? আমি একটু স্বল্পভাষী, মানে সাধারণত যেটা হয় কম কবিরা, কথা বলি। হ্যাঁ বুঝতে পারছি, এবং আমাদের জন্য বিপদ হচ্ছে সেটা। যাই হোক, তো আসলে আমাদের যেটা হয় যে কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিক যারা আছেন, আমরা যত জানি তারা খুব আড্ডাবাজ মানুষ হন এবং খুব চমৎকার আড্ডা দেন তারা। আড্ডাতে শুনি বেশি। আচ্ছা, কিন্তু আজকে তো আমরা আপনার কাছ থেকে বেশি বেশি শুনতে চাই। এটা কি এমন হয়েছে যে আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা লেখক কিংবা সাহিত্যিক বা যারা পারফর্মার, তাদের জীবনের চারপাশে যা ঘটে সেটাই তারা একটা নান্দনিক রূপ নিয়ে প্রকাশ করেন। জি, আপনার ক্ষেত্রেও কি তাই হয়েছে? জি তাই। তাহলে চিটাগংয়ের পরিবেশ আপনার লেখালেখিতে কতটুকু এসেছে? প্রকৃতিতে এসছে। প্রকৃতি বলতে আপনি বান্দরবন, রাঙ্গামাটি, কাপ্তাই লেকের, সমুদ্র, কক্সবাজারের লেখালেখিতে এসছে। আচ্ছা, এগুলো আপনাকে ইমপ্রেস করতো? ইমপ্রেস করে, এখনো করে। ওকে, তো ঠিক আছে। এবং আমি চিটাং ছেড়ে কোথাও যেতেও চাই না, বিশেষ করে ঢাকা তো একদম যেতে চাই না জামের কারণে। হ্যাঁ, এটা একটা অনেকের জন্যই খুব অস্বস্তিদায়ক। তবে আসার কথা হচ্ছে মেট্রো রেল হচ্ছে, হয়তো খুব শীঘ্রই এটা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। তো আপনি যেটা বলছিলেন যে বাংলায় আপনি পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বাংলায় কত সালে এটা? সেটা 78-এর পরে। 78-এর পরে কি পেলেন? বিশ্ববিদ্যালয় জীবন, একেবারে মুক্ত একটা জীবন, এত নামি দামি শিক্ষক, বাংলায় পড়ছেন। একগাদা উজ্জ্বল শিক্ষক পেলাম যাদেরকে পা ছুঁয়ে প্রণাম করা যায়। তারপরে বন্ধু বান্ধব পেলাম, পরিবেশ পেলাম। তো আপনার নিজের কতটুকু ভালো লাগছিল, মানে যদি আড্ডার মতো করেই বলা চলে, কি বলবেন তাহলে? এবং বন্ধু বান্ধবদের অনুপ্রেরণায় আমাকে প্রচ্ছদশিল্পী হতে সাহায্য করেছে। সেটা তো অন্য দিক, কিন্তু তার আগে বাংলা সাহিত্য পড়তে গিয়ে মানে হয় না যে অনেক সময় দেখা যায় যে ভেবেছেন একটা কিন্তু পেয়েছেন আরেকটা, বা যা পেয়েছেন তা হয়তো প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছেন। সমসাময়িক সময় আসলে যে শিক্ষকদের সম্পর্কে তো আপনি আগে থেকেই জানতেন, নাকি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে জানলেন? বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে থেকেই জানতাম। আচ্ছা। এবং আমার প্রচ্ছদশিল্পী হয়ে ওঠার পিছনে টিচারদেরও অনেক অবদান আছে। জি, যেমন আনিসুজ্জামান স্যার আমাদের সবারই শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তিনি একদিন ক্লাসে এসে বললেন, আমি আমার এক ছাত্রের অনুগত ভক্ত হয়ে যাচ্ছি। বাহ। হ্যাঁ, প্রথমে আমরা চিনতে পারলাম না, পরে স্যার আমাকে দাঁড় করিয়ে আমার কিছু কাজের কথা বললেন। এই যে অনুপ্রেরণা পেলাম, এর থেকে আমার প্রচ্ছদ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে গেল। নিঃসন্দেহে এটা তো একটা বিশাল অ্যাপ্রিসিয়েশন। এবং অন্যান্য সহপাঠীদের মাঝখানে আমাকে আলাদা করে ফেললেন উনি। না, ডেফিনেটলি। তো এই প্রচ্ছদ আঁকার ঘটনাটা আপনি যেটা বলছিলেন যে দুটো গোলাপ বা কিরকম একটা বইয়ের গোপন গোলাপ, ওটা পছন্দ হলো না, ওখান থেকে মূলত শুরু হয়, আপনারা নিজেরা করেন। তারপরে চোখ কবিতা পত্র করলাম, যেটা মুক্তধারা 21 সাহিত্য পদক পেল। আচ্ছা, এটার প্রচ্ছদ করলেন আপনি? এটারও প্রোডাকশন আমি করলাম। আচ্ছা, আমি শুধু প্রচ্ছদ করতাম না, টোটাল আঙ্গিকটাও দেখতাম। আঙ্গিক বলতে মুদ্রণ কর্মকাণ্ড যেটা হয়। বইটা কি ধরনের কাগজ যাবে না, গেটআপ। আচ্ছা, লুকসটা কি হবে, সহজ করে বলি তো। এবং যেহেতু আমি প্রেসের পোকা ছিলাম, এই জিনিসগুলো একটু বুঝতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। তো যে সময় আপনারা আসলে প্রচ্ছদ করতেন, সেই সময় আসলে কিভাবে করা হতো প্রচ্ছদ? সেই সময় করা হতো কাঠের ব্লক, সীসা বা জিঙ্ক ব্লক দিয়ে। কিন্তু আমাদের কাজগুলো আমরা অফসেটে ছাপিয়ে নিতাম। আচ্ছা, সেটা এক প্রেসের এক মালিকের ছেলে রাত্রেবেলা গোপনে ছেপে দিত আমাদেরকে। ফলত হতো কি, আমাদের প্রোডাকশনগুলো অত্যন্ত স্মুথ হতো। এখন তো সব কিছুই অফসেটে হচ্ছে। হ্যাঁ, আমি তার কাছে কৃতজ্ঞ যে সে আমাদের রিটেন ম্যাকগুলো অফসেটে ছেপে দিত তার বাবার প্রেসে। না, ডেফিনেটলি। তো ওই যে প্রচ্ছদ করছেন, ওই সময়টা তো শখের বশেই করা, কিন্তু ওটা যে একেবারে প্রফেশনাল জায়গায় চলে আসবে, ওটা কবে হলো আসলে? ওটা হলো ক্যাম্পাস লাইফে উঠে। আচ্ছা, ক্যাম্পাস লাইফে উঠে হলো, এবং পরবর্তীকালে এটা প্রিন্টিংটাই আমার একটা প্রধান জীবিকা হয়ে দাঁড়ালো। ওই সময়টাতে চলতো, মানে পয়সা করে যা আসতো তাতে চলতো? হ্যাঁ, চলতো। পরিচিতিটা কি ওই মানে বিশ্ববিদ্যালয় লেভেলে ওই টিচারের কারণেই হলো, নাকি আলটিমেটলি? না, তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকার সময় 3বার পুরস্কার পেলাম এই প্রচ্ছদ করে। জাতীয় গ্রন্থগ্রন্থ পুরস্কার পেলাম 81 এবং 83-তে, এবং মুক্তধারা পুরস্কার পেলাম 78-এ। আচ্ছা, তো নিঃসন্দেহে সেই সময় একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়ার অবস্থায় আসলে আপনার এগুলো বিশেষভাবে অনুপ্রেরণা দিয়েছে। তো আসলে আপনি যখন প্রচ্ছদগুলো করেন, একটু জানতে চাই, যেহেতু এত অনুপ্রেরণা পাচ্ছেন শিক্ষকদের কাছ থেকে এবং পুরস্কারও পেয়েছেন, প্রাপ্তিগুলো অনেক বেশি হয়ে যাচ্ছিল, তো কি ভাবতেন যখন প্রচ্ছদগুলো করতেন? কি বিষয়ের দিকে আপনি খেয়াল রাখতেন? রং, রেখা, আঙ্গিক, এই 3টে জিনিস খুব খেয়াল রাখতাম। এবং প্রেসে দাঁড়িয়ে থেকে অনেক সময় নিজেও রং বানিয়ে দিয়েছি মেশিনের পাশে বসে। সেটা তো ঠিক আছে, কাজের জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকে হতেই পারে, কিন্তু বইয়ের কন্টেন্ট
আর কন্টেন্টের তো আগে একটা ব্রিফ দিয়ে দিত বা বই পড়ে নিতাম আমি, আচ্ছা তার সাথে মিল রেখে তার কোনো একটা থিম ধরে আমি প্রচ্ছদটা করতাম। তো আপনি করলেন প্রচ্ছদের উপস্থাপনাটা করতাম নতুন ভাবে। আচ্ছা বিভিন্ন পরীক্ষা, যেহেতু আমি চারুকলার ছাত্র নই, আমি ইচ্ছে মতন সাহস দেখাতাম। হ্যাঁ, আমার মধ্যে গ্রামার ভেঙে যাচ্ছে এরকম কোনো ভয় ছিল না। ও একটা কাজ থেকে দুটা কাজ, দুটা কাজ থেকে চারটা কাজ, চারটা কাজ থেকে ছড়িয়ে পড়ে, তারপর চিঠি আসতো, বিভিন্ন দিক থেকে চিঠি আসতো। চিঠি? কিসের চিঠি? চিঠি এই প্রচ্ছদ নিয়ে, আরো প্রচ্ছদ দেওয়ার জন্য, যেমন রাজশাহী থেকে মঞ্জুর রহমান পাঠাতো, বগুড়া থেকে একজন পাঠাতো, সিলেট থেকে একজন পাঠাতো। বাহ। এদেরকে এইভাবে চট্টগ্রামে বসেই আমি কিন্তু এই কাজগুলো করেছি। বিশাল ব্যাপার। কিন্তু অনেক সময় হয় না যে লেখক, বইটা আসলে তারই, তো তিনি দেখা গেল আপনি একটা প্রচ্ছদ করে দিয়েছেন কিন্তু উনি আসলে রিজেক্ট করছেন বা পছন্দ, এরকম ঘটনা হয়নি আপনার হোল লাইফে হয়নি? হোল লাইফে হয়নি। এটা তো বিশাল অর্জন। ওকে, তার মানে এই 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 এরকম অভিজ্ঞতা আপনার নাই? নাই। ওকে, আপনি অনেকগুলো বই নিয়ে আসছেন, এই বইগুলো কিসের আজকে একটু যদি আমাদের আমার দর্শকদের- লেখা বই আছে, আর আমার বন্ধু শিকদার আমিনুল হকের একটা বই আছে যেটার প্রোডাকশন আমি করেছি, সত্য ডানার মানুষ। এই বইতে আমার করা কিছু কাজ আছে। আচ্ছা, ভিতরে ভিতরে ইলাস্ট্রেশন? ইলাস্ট্রেশন না, শিল্পকর্মই বলা যায়। আচ্ছা, ও ইন্টারেস্টিং, তো আমরা একটু দেখাই দিই। আর এই এই এইগুলো কি সব আপনার লেখা? আমার লেখা। আপনার লেখা বই, বইগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই। এটা কিসের ইলাস্ট্রেশন বা শিল্পকর্ম? এটা একটা নারী মূর্তি। ও ওকে, স্কেলিটন। বইটা পড়লে হয়তো বোঝা যাবে আসলে, ওটার সাথে রিলেট করা যাবে আসলে। এটা কি কবিতার বই? কবিতার বই, টানা গদ্যের কবিতা। টানা গদ্যের কবিতা, আচ্ছা চমৎকার। তো আপনি খুব সুন্দর আঁকাআঁকিও করেন যেটা দেখতে পাচ্ছি, মানে ছবি কি আঁকতেন? হ্যাঁ, ছবি তো আঁকতাম। ছবি আঁকতেন? ছবি আঁকা শুরুটা কোথা কবে থেকে? ছবি আঁকা এমনি কাগজের মধ্যে আঁকতাম। আচ্ছা, তারপরে ৭৮-এ যখন প্রথম প্রচ্ছদ করতে হলো গোপন গোলাপের, তারপর ছড়িয়ে গেলাম আমি প্রচ্ছদের কাজের মধ্যে। আচ্ছা, শিকদার আমিনুল হকের কবিতা। ঠিক আছে, আপনি আমাদেরকে একটা কবিতা পড়ে শোনান, কোনটা শোনাবেন? আপনার নিজের লেখা তো? নিজের লেখা। জি। আমার বর্ণচক্ষু অন্তঃকরণ কাব্যগ্রন্থ থেকে পড়ছি। জি। প্রাতরাশের টেবিল। সকালে প্রাতরাশের টেবিলে লাল ডিম্পোজ ও ২ পিস কবিতার টোস্ট, বিসলল চেয়ার সহ তিনটে কুপ ট্যাবলেট বরাদ্দ। ১ গ্লাস জলের ভিতর অসুস্থ বিনয় মজুমদার মৃত্যুর পাগলা ঘণ্টি বাজিয়ে কাগজে কী সব দিন যাপনের হিজিবিজি লিখে চলেছেন। দুপুরে নেক্সিডাল খেতে ভুলে গেছি, নেক্সিডাল 10 mg, সাথে তোমাকেও। আরেকটা কবিতা বলছি। জেলেপাড়ার মেয়েটা। জেলেপাড়ার সংগ্রামে কি আষ্টে গন্ধ থাকে, আলু নিবু নিবু পাড় ভাঙছে নদীর চড়ায়। তখন আমাদের হাতে নির্জন জোবরা গ্রাম, তখন আমার শিওরে রাবীন্দ্রিক কাজদা দিদি মনসামঙ্গল না পড়েই পরীক্ষার টেবিলে বসেছি। তখন অধিকাংশই লাল ইট দালান, এখন সাদা রঙে বিমর্ষ কফিং। ঘাটে নৌকো বাঁধা বেরিয়ে এসেছে মেয়েটি, জলে ভেজা পদ্ম আমার তোমাকে আন্তিকোণের মতো লাগছে। বাহ, আমি প্রথম কবিতাটা নিয়ে কথা বলতে চাই, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শহর জীবন বা আমাদের যেই মধ্যবিত্ত জীবনের যে কমপ্লেক্সিটি সেটাকে ছুঁয়ে গেছে। এই কবিতার কি কোনো প্রেক্ষাপট আছে, মানে কোন নিজের কোনো ঘটনা? বিনয় মজুমদার সম্পর্কে জানতাম, তিনি তো খুব ভালো কবিতা লিখতেন, ফিরে এসো চাকার কবি। তিনি লাস্টের দিকে খুব কাগজে যেসব হিজিবিজি লিখতেন সেগুলোকে মুদ্রিত হতো। তারপরে আর আমার অসুখের সাথে কিছু মিল আছে, আমার দুপুরে নেক্সিডাল খেতে ভুলে গেছি, নেক্সিডাল 10 mg, সাথে তোমাকেও। এই তুমিটাকে কবিতার এই একটা তুমি, মানে আমি তুমি থাকে, হ্যাঁ কবিতার না, অফ কোর্স এই কবিতার এই অদৃশ্য তুমি নিয়ে কথা বলতে চাই। কবিতার যদি অদৃশ্য তুমি না থাকে, কবিরা কি লিখতে পারবে? হ্যাঁ, আমার যেমন একটা বইয়ের নাম হচ্ছে তোমাকে পানকৌড়ি কি, তুমি তো আছো, আরেকজন পানকৌড়িও আছে। আচ্ছা, এবং সেই পানকৌড়িটা খোঁচায় লেখায়। এই তুমি কি ব্যাখ্যা করা যায় একজন কবিকে? যদি আপনাকেই বলি, আপনার এই তুমির ব্যাখ্যা আছে কোনো? সেটা তো আমি বলতে পারবো না। আমার এই তুমি কিন্তু এক এক সময় এক একজন হয়ে গেছে। কবিতা লেখার সময় হয়তো সেই বিষয় এক এক সময় এক একজন অনুপ্রেরণা দিয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা আরেকটা কবিতা শুনি। সরে যাচ্ছে ঝাউবন, সুবর্ণ ছেড়েছে স্টেশন, কোলাহল পেরিয়ে তুমি সরে যাচ্ছ ঝাউবন।
চোখ ভরে রেখেছি সন্তানের মুখ, আমি হাত নাড়ছি গোধূলি অবধি। এটা কোন জায়গা? আইস ফ্যাক্টরি রোড। এই রিক্সা দাঁড়াও, স্কুলের ঘন্টা শুনে আসি। এই আমি হাফ প্যান্ট, কাঁধে ব্যাগ, মায়ের চুলের ক্লিপ সন্তর্পণ পকেটে। এটা তো চুনার গুদাম। বাম পাশে পড়েছিল রফিকের লাশ। খোলা প্যান্ট, লিঙ্গ শনাক্তকরণ শেষে তখন বিকেল 4টা। পায়ে গুলিবিদ্ধ শফিউল বসর, অমল মিত্র, ওরা বড় নালা বেয়ে পগার পার। এই তো সিটি কলেজের কোলাহল, এই বিপণী বিতানের গোলচক্কর। আমি এবার কোন দিকে যাব? বাসা হারিয়ে ফেলেছি পাথরঘাটা সুবর্ণ রেখার পর। সুবর্ণ ছেড়েছে স্টেশন, কোলাহল পেরিয়ে তুমি সরে যাচ্ছ ঝাউবন। আজকে কবিতাই শুনবো এই আপনার কাছ থেকে। কবিতাটা রফিককে আমি নিজে দেখতে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়। ওরা 4 জন ছিল, 4 জনকে পাকিস্তান আর্মি অ্যাটাক করলো, রফিক মারা গেল। তাকে হিন্দু না মুসলমান এটা প্যান্ট খুলে দেখা হয়েছিল। আপনার চোখের সামনে ঘটেছে? আমার চোখের সামনে মৃত্যুর পরে যখন লাশটা ফেলে রেখেছে, তখন আমরা স্কুল থেকে বেরিয়ে দেখতে গেছিলাম। আচ্ছা, তারপর দেখা গেল যে সেটা মুসলিমের ডেড বডি। আচ্ছা, তারপর কি হলো? ওরা 2 জন নালার পার দিয়ে পালিয়ে গেল। আচ্ছা, শফিউল বসর, অমল মিত্র। ওকে। তারপর আমরাও সরে গেছি। তো এগুলো চোখের সামনে দেখতেন ওই সময়টাতে, কিশোর মন, শিশু মন। আমাদের তো এই ছোটোখাটো ভিডিও দেখলেই আমরা অসুস্থ হয়ে যাই। তো চোখের সামনে ওই সময়টাতে এগুলো ঘটেছে, নিজের উপরে এগুলো প্রভাব পড়তো না? পড়তো। তখন মুক্তিযুদ্ধে যাওয়ার বাসনাটা আরো তীব্র হয়ে উঠেছিল। নিজের ভিতরে কি হতো? অনুভূতিটা কি হতো? ক্ষোভ, খুব ক্ষোভ নাকি কষ্ট? কষ্ট, ক্ষোভ তো ছিলই। যাই হোক, তো শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে যাওয়া হয়নি, যদিও আপনি থিওরি পড়াশোনা করেছেন কিভাবে কি করতে হয় না হয়। মুক্তিযুদ্ধের অন্যান্য কাজ, লিফলেট বিতরণ, নিউ মার্কেটে গিয়ে লিফলেট ছেড়ে দেওয়া, এইসব কাজগুলো দিত। যতটুকু সহযোগিতা স্কুল করা ব্যাগের গিয়েছে। মধ্যে করে গ্রেনেডটা এই বাসা থেকে ওই বাসায় দিয়ে আসা, এটা করেছেন? সিনিয়রদের এসব করেছি। এটা করেছেন আপনি? এসব করেছি। গ্রেনেড নিয়ে গেছেন? হ্যাঁ, গ্রেনেড নিয়ে গেছি, কিন্তু গ্রেনেড অপারেশনে যেতে হয়, যুদ্ধটা করা হয়নি। না, তারপর তো এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার না? কাউকে যদি আমি বলি একটা গ্রেনেড নিয়ে বাসা থেকে বাসা দিয়ে আসো, তো জীবন বাজি দিয়ে দেবে। তখন পেরেছি। এক্স্যাক্টলি। সময় একটা অনেক বড় জিনিস, মানে পরিস্থিতি একটা বড় জিনিস। একটা পরিস্থিতি একটা মানুষকে কিন্তু পাল্টে দেয়। রাইট। তখন তো মরবার জন্য তৈরি আছি, আমি দেশের জন্য মরবার জন্য তৈরি আছি। কি অদম্য বাসনা। কবিতা লিখলেন আপনি ছোটবেলা থেকে, আপনি যেটা বলছিলেন যে 71-এর পরে আপনি তখন বড়দের কবিতা লেখা শুরু করলাম। কতগুলো বই বের হয়েছে এখন? আমার বই বেরিয়েছে 7টা, আর একটা বেরোচ্ছে ঝিঝির কনসার্ট। কি নাম এটা? ঝিঝির কনসার্ট। ঝিঝির কনসার্ট মানে চিচি করে যাকে যে ঝিঝি পোকা, সেটা সন্ধ্যার পরে যে ঝিঝি পোকা বেরিয়ে ঝোপ জঙ্গলে, যেটা আমার মাথার ভিতরে ঢুকে যায়, যেটা আমাকে কবিতা লেখায়। আচ্ছা, ওটা এখনো বের হয়নি? ওটা বেরোনো, এটা 26 তারিখ বেরোবে। আচ্ছা, কি দিলেন ওখানে, মানে কন্টেন্ট কি আসলে? ওই কন্টেন্ট তো একই, আমি তুমি, প্রেম, বিরহ, তারপরে যন্ত্রণা। সংসারে থেকেও কবিরা সংসার বিরাগী মানুষ, এরকম একটা কথা বলা হয়, যে মানে আছে কিন্তু নেই। তো এইরকম একটা অবস্থায় যখন সংসারের আর অন্য 10 জন মানুষরা এই মানুষের সাথে রিলেটেড থাকেন, তাদের জন্য এই বিষয়টা কেমন হয়ে যায়? পেইনফুল হয়ে যায় কিনা? মানে আপনার ক্ষেত্রে কি হয়েছে? হ্যাঁ, আমার পেইনফুল হয়। না, আপনার খুব সহধর্মিণী যিনি আছেন তিনি কি বলেন? বিরক্ত হন মাঝে মধ্যে। আচ্ছা, মাঝে মধ্যে বিরক্ত হন, একটা কথা হয়তো 3 বার বলতে হচ্ছে আমাকে। না, ওইটা আসলে বলে না যে সংসারে হওয়া, যে শব্দটা আসলে চাল ডাল রুটি এসব নিয়ে টাকা দিয়ে খালাস। হাতে বই দেখছি স্যার এই মুহূর্তে, তাহলে একটি কবিতাই শুনে ফেলি আমরা। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, 2001 সালে বেরিয়েছিল। শীতের কফিন থেকে উৎসাহিত মানি প্লেন। আচ্ছা, বের করেছিল আমারই খুব স্নেহভাজন সাহিত্যমন, ঢাকা থেকে ব্রেন চাইন। এখান থেকে আমি কিছু কবিতা পড়ছি। নিশ্চয়ই। ব্লেড ও পাতাবাহার। অন্ধকার ভেঙে গেছে, গলা ভেঙে গেছে কবে, নিকোটিনে মজেছে জীবন। মুখ থেকে পোড়া গন্ধ, জীবন পুড়েছে কবে, আলো ভেঙে গেছে যখন, খেলা ভেঙে গেছে। জীবন দ্বীপ্রহরে, শব্দ ভেঙে গেছে কবে, যুক্তাক্ষর ভেঙেছে যখন, আকারিকার ভেঙে গেছে সরল করল। বাঁশি ব্লেড দিয়ে কাটি পাতাবাহারের পেখম। তরল পাত্রে ভরা ঘর্মাক্ত সন্ধ্যা, বড় হিংসুক হৃদয়, পাশ কেটে তুচ্ছ করে লবণাক্ত ক্ষয়, জীবন পাত্রে ভরে জীবনের অমৃত সময়। বাহ, শুনতে তো খুব ভালো লাগলো, কিন্তু আসলে কি বোঝালেন কবিতাটা দিয়ে? যা বলার তা কবিতায় বলেছি। না, সেটা তো বলেছি, কিন্তু একটা কোনো কিছু তো আসলে মিনিংলেস না।
যেটা হয়তো এক আর এক যোগ করলে 2 হয়, বিষয়টা এরকম না কবিতার ক্ষেত্রে, কিন্তু তারপরেও তো নিজস্ব একটা বোধ থাকে, নিজস্ব একটা অনুভূতি থাকে যেখান থেকে এই শব্দগুলো এসছে, বাক্যগুলো এসছে। তো সেটা আসলে কি? যেমন আমি ব্লেড দিয়ে পাতা বাহার কেটে ফেলছি, সেটার সাথে একটা ব্যক্তি জীবন, মানে আমি কি বুঝবো, পাঠক কি বুঝবে আসলে? আপনার দিক আমার থেকে পক্ষে আপনি বুঝিয়ে কিভাবে বলা কঠিন হবে, কারণ যা বলতে পারি না তাই কবিতায় আনি। আচ্ছা ঠিক আছে, তো ওই জায়গাটাই যদি জানতে চাই, যা বলতে পারছেন না তা কবিতায় আনছেন, সেখানে তো আপনাকে শব্দ নির্বাচন করতে হচ্ছে, বাক্য নির্বাচন করতে হচ্ছে প্রকাশ করার জন্য। আমার আরেকটা বইয়ের নাম হচ্ছে কলম লিখেছে কবিতা, আমি তার প্রথম শ্রোতা। হ্যাঁ শব্দটা কিন্তু মেধা নিয়োগ করছে, হ্যাঁ হ্যাঁ, এবং কলম লিখছে। আমার কলম কি লিখছে আমি তার সাথে আলাদা। আমার অবচেতনই হচ্ছে কবিতা। আমি মনে করি কবিতা হচ্ছে অবচেতনের গান। তো এই বইয়ের প্রচ্ছদের কাজও তো আপনি করেছেন। এই বইয়ের প্রচ্ছদের কাজ আমি করেছি। এই বইয়ের প্রচ্ছদ আইভি হাসান। আচ্ছা, তা আপনার প্রচ্ছদের কাজ কিছু আমাদের কাছে আছে, আমরা সেটা দর্শকদের নিশ্চয়ই দেখিয়ে দিই। চলুন দর্শক দেখে আসি। মিক্স অফ, মানে আপনার বই ছিল এখানে, অন্যরও কাজ ছিল, আপনার প্রচ্ছদ ছিল, সব কিছু মিলিয়ে না। কিন্তু একটু আগেই যেই গল্পটা আমরা করছিলাম যে আমি যা প্রকাশ করতে পারি না তা কবিতায় আমি করছি, কবিতা পড়ে কিছু না কিছু বুঝতে হবে, এটা যেমন অনেকেই স্বীকার করতে চান না, কিন্তু যাই কিছু করি না কেন সেটার তো একটা দায় আছে, সেটার তো একটা ভাষা আছে, সেটার তো একটা প্রকাশভঙ্গি আছে। বোঝার জায়গাটাতে আলটিমেটলি কবির কি আসলে কোনো দায়ী নেই যে তুমি আমার কবিতা পড়ে বুঝো না বুঝো, সেটাতে আমার কিচ্ছু যায় আসে না? দুর্বোধ্য ভাষায় তো কবিতা হয় না। কিছু শব্দ আছে, শব্দের অর্থ আছে, আবার একটি শব্দ অন্য একটা শব্দের প্রতীক হয়ে দাঁড়ায়, সেভাবেই কবিতা হয়। এবং কবিতা জিনিসটাই কবির কাছেও কিন্তু প্রকাশমান। রাইট। আমরা যদি 60-এর দশকের দিকে দেখি, 60, 70, 80 দশকের কবি যারা ছিলেন, তাদের প্রত্যেকটা কবিতাই কিন্তু বোঝার, মানে কঠিন শব্দ নির্বাচন করলেও কিন্তু সেটা বোধ্য ছিল। একটা লাইন আরেকটা লাইনকে ডিমান্ড করত, এবং ছন্দের দিক থেকে যদি আমরা বলি, অলংকারের দিক থেকে বলি, সেটা একটা নির্দিষ্ট গ্রামারও মেনটেন করতো। কিন্তু আমরা উত্তর আধুনিক যুগে এসে যেটা দেখলাম যে তালের পাতা থেকে কচুর পাতা মিলিয়ে দিচ্ছে, এরকম কিছু শব্দ বা এরকম সব কিছু মিলিয়েই হয় আর কি। এটারও একটা নিজস্ব নাকি ভাষা আছে, কিন্তু সাধারণ মানুষকে এটা, বা যারা কবিতা পড়েন তাদের কাছে কি আসলে এটার কোনো মিনিং দাঁড়ায় নাকি ঠিক আছে শুধু মিক্স আপ করছে, পড়ছি, ভালো লাগছে, ব্যাস হয়ে গেল? না, একটা মিনিং তো দাঁড়াতেই হবে। তো সেদিক থেকে আপনার মনে হয় না যে আপনার কবিতায় সেদিক থেকে কোনো সীমাবদ্ধতা আছে, বা সেটা ঠিক আছে কিনা সেদিকে আপনি লক্ষ্য রাখেন? থাকতে পারে, আমি তাকে ভাঙবার চেষ্টা করছি। আচ্ছা, পরের কবিতায় যাই আমরা। স্বপ্নবিলাস। হেঁটো পথ, হাঁটুরে রাত, হাঁটু চুম্বন, সবুজ ঘাস, ঘাস বিচালি, মন উচ্চাটন, মুশিক মন চঞ্চল ফড়িং ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, কোথাও সে বসে না। নাওয়ের গলুই একটি চড়ুই দিচ্ছে ডাক, ক্ষুদ্র প্রাণ কে ফিরে দেখে চোখ এড়ায়।
এড়িয়ে জল কাদা মাখা পথ হাঁটুরে দিন, পথ পারাবার হাঁটু চুম্বন ছায়া সঙ্গীহীন। তো কি কখনো মনে কি এরকম হয় এখন? যে এক বসায় 2-3টা কবিতা লিখে ফেললেন? দুটো পর্যন্ত লিখেছি, বেশি না। বেশি লেখা যায় না? বেশি লিখতে চাইলে হয়তো লেখা যায়, কিন্তু আমি দুটার বেশি কখনো লিখিনি। অনুভূতিটা কি হয় কবিতা লেখার আগে? কবিতা লেখার পর মনে হয় একটা চমৎকার লেখা লিখলাম, কিন্তু কদিন পরেই মনে হয় যে না, ওটা ঠিক হয়নি। তো তখন আরো কি হয়, কিছু। আবার পরিবর্তন করা হয়? আবার পরিবর্তন করা হয়, এডিট করা হয়, আবার নতুন আরেকটা কবিতার দিকে যাওয়া হয়। আচ্ছা, আমি আরেকটা কবিতা Sure. বলছি। জি। এই কাল চন্দ্রগ্রহণে। কাল চন্দ্রগ্রহণ ছিল, চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে, জেগেছিল সুখী জাগরণে নিবিড় বেদনায়, যোজন যোজন ব্যাপী আকাশের মাঠে ওরা বসেছিল খুব চুপচাপ। কাল চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে, কোমল আর্দ্র এক শীতার্ত রাতে। কুমারীর ভেঙে যাওয়া প্রথম লজ্জায় মৌন মগ্ন মিথুন মেতেছিল। কুচি কুচি হিম ঝরে পড়েছিল কান্নায়, সান্ধ্য ভাষার মতো ঘিরেছিল আমাদের শোক। স্বপ্নের ভিতর আমি একটি নদীর কাছে ঘুমিয়ে পড়েছি একা। কাল চন্দ্রগ্রহণ ছিল, চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে, ভালোবাসা মানে তীক্ষ্ণ সম্মোহন, ছিন্ন ভিন্ন মায়া, ভালোবাসা মানে দূর থেকে কাছে, ভালোবেসে দূরে যাওয়া। বাহ, পরের দুটো লাইন আমার একবার শুনতে চাই আপনার কাছ থেকে। ভালোবাসা মানে কি যেন বলছিলেন? অসাধারণ, খুব ভালো লেগেছে আমার কাছে। এই যে দুটো লাইন, কখনো কখনো একটা লাইন, কবির একটা লাইনই কিন্তু সারা জীবন কবিকে বিখ্যাত করে দেয়। এরকম বাংলা সাহিত্যে প্রচুর উদাহরণ আছে। আপনি শেষের দুটো লাইন যদি আরেকবার একটু বলেন। ভালোবাসা মানে তীক্ষ্ণ সম্মোহন, ছিন্ন ভিন্ন মায়া, ভালোবাসা মানে দূর থেকে কাছে, ভালোবেসে দূরে যাওয়া। বাহ বাহ, চমৎকার, খুব চমৎকার। তো কি মনে হয় আসলে সেই ক্লাস 9 থেকে আপনি কবিতা লেখা শুরু করেছেন, লেখালেখি একেবারে বড় হয়েও অনেক কবিতা লিখেছেন, তার আগে শিশু সাহিত্যের সাথে শিশু ছিলাম। সাহিত্যের সাথে ছিলেন। তো ছড়ার সাথে। সেই সময় যেই রকম কবিতা লিখতেন এবং এখনো কবিতা লিখছেন আপনি, কবিতা চেঞ্জ হচ্ছে, কবিতা চেঞ্জ হচ্ছে, আমার মূল্যবোধ চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, change বিকজ হচ্ছে। আমাদের আমার এনভায়রনমেন্ট পঠন চেঞ্জ। পাঠনের প্রভাব পড়ছে। আচ্ছা প্রথম দিকে লিখতাম তো কবিতা পড়ে কবিতা লেখা, আচ্ছা, এরপর এরপর এখন আমার কবিতা আমার অবচেতনের গান, আমার জীবনবোধ চলে আসতেছে কবিতার ভিতরে। কবিতার কি কোনো ক্ষুধা আছে? আমি এই জায়গাটা একটু যদি ব্যাখ্যা করি, যেমন ধরেন আপনি, এটা তো একটা অসাধারণ পারফরমেন্স বাংলা সাহিত্যে, আপনি একটা কবিতা লিখলেন, সে কবিতা একজন মানুষও পড়ল না, কিংবা আপনি মনে করলেন এই কবিতাটা খুব বিখ্যাত হবে, যদিও মনে করার জায়গাটা আপেক্ষিক, কিন্তু সেরকম বিখ্যাত হলো না, তো সেই জায়গাটায় কি কবির কোনো কষ্ট আছে? খুব বিখ্যাত হবে এরকম আমি ভাবি না, কবিতাটা ভালো লাগলো না, কবিতায় কিছু বোঝাতে চাইলাম, কিছু মেসেজ দিতে পারলাম, কমিউনিকেট করা ব্যাপারটা থাকে, যে আমি একটি সংযোগ স্থাপিত হলো আচ্ছা। পাঠকের সাথে, আচ্ছা, অথবা হলো না। তো সেদিক থেকে কি বাংলা সাহিত্যে কবিতা পড়ার পাঠক কি খুব কম? আমার কাছে কি আমার তো মনে হয় কম, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় প্রয়োজন মতন আছে। প্রয়োজন মতন আছে, ওকে। কবি তো 8-10 জন মানুষের মতো নয়, কবি একেবারেই অন্যরকম একজন মানুষ, বা যা আছে কবির বেলায় হয়তো একটু বেশি আছে বোধের জায়গাটা থেকে। তো কবি কি ভুল করতে পারেন? কবি মানুষ খুন করতে পারেন? যদি খুব রাফ একটা কোশ্চেন হয়ে গেল, কি মনে হয় আপনার? না, কবি কখনো খুনি হতে পারে না। কেন পারে না? কি মনে হয় এটার ব্যাখ্যাটা কি? কবি তো সে একদম সৃষ্টিশীল মানুষ, সে কখনো খুনি হতে পারে না। কবি তো কবিতায় কাউকে না কাউকে খুন করে ফেলতে পারে। কবিতারে পারে, কাগজের উপরে হয়তো পারে। আচ্ছা, কিন্তু বাস্তবে তার মধ্যে ওই রকম খারাপ বোধটা থাকার কোনো ব্যাপার উপায় নেই। উপায় নেই, তাই হওয়া উচিত। এবং এই জন্য তাহলে কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষকে কবি হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ তো কোনো না কোনোভাবে কবি। কিরকম? একটা প্রেমবোধ থাকে তার, প্রত্যেকটা মানুষ। বোধটা থাকে, হয়তো লেখালেখির চর্চাটা থাকে না, থাকে সেটা না। হয়তো হতে পারে। ভালো লাগার বোধ থাকে, হয়তো সেটা এক্সপ্রেসটা থাকে না। থাকে না। আপনি সাধারণত লিখেন কখন? সন্ধ্যার পরে। মানে একদমই বিটের সন্ধ্যার পরে নাকি গভীর রাতে? সন্ধ্যার পরে 8-7টার দিকে। মানে এটা প্রিপারেশন নিয়ে বসেন যে আজকে আমি না, লিখব? কোনো প্রিপারেশন নিয়ে বসি না। কি হয়, মাথায় হয়তো কোনো কিছু কিছু পড়তে থাকলাম, কিছু মিউজিক বাজছে আমার লেখার রুমে, তারপর আমি লিখতে বসলাম। একটা লাইন হয়তো মাথায় আসলো এরকম একটা লাইন, প্রেম হচ্ছে অনুপ্রেরণার অনুরণন, তারপরে ওটা লিখে ফেললাম, এরপর হয়তো পরের লাইনটা যুক্ত করলাম, এইভাবেই একটা কবিতা দাঁড়িয়ে। না, কিন্তু লাইন একটা মাথায় এসছে,
কিন্তু এক লাইন তো আর কবিতা হয় না। এক লাইন কবিতা হয় না, কিন্তু তারপরের লাইনটা হয়তো পঠন থেকে চলে আসলো। পঠন থেকে চলে আসলো। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওই লাইনটাকে সিদ্ধ করার জন্য আরো 10টা লাইন জোর করে আনতে হয় কিনা? জোর করে না, স্বাভাবিকভাবে চলে আসে। স্বাভাবিকভাবে চলে আসে। ওকে, ঠিক আছে। কি হয়, কবিতা লিখতেই আসলে বেশি পছন্দ করেন নাকি প্রচ্ছদের কাজগুলো করতেই বেশি পছন্দ করেন? প্রচ্ছদের কাজ আমাকে প্রচুর মানুষের সাথে পরিচিত করেছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু কবিতা লিখতে বেশি পছন্দ করি। এই কবিতার বই নিয়ে বোধহয় আপনি কিছু একটা বলছিলেন আমাদেরকে। এই বইটা আমার এই পর্যন্ত যে বই বেরিয়েছে তার শেষ গ্রন্থ। কলম লিখেছে কবিতা, আমি তার প্রথম শ্রোতা। এখানে পুনন্দপতির কিছু আঁকা আছে। এই আঁকাগুলো তিনি আমাকে দিয়ে গিয়েছিলেন 1989-তে। আচ্ছা, কয়েকটা কবিতা শুনে তারপর আমরা আঁকাগুলো আমরা দেখাবো, হ্যাঁ, দর্শকদেরকে। এখান থেকে সব টানা গদ্যের কবিতা এখানে। কবিতার চারপাশে ঘাগরারা ঘুরে বেড়ায়, মোটা আটোসাটো প্যান্টেই ধর্মের জোর বেশি। ঘাগরা এক লহমায় ঘুরে যায় ময়ূরের নিঃশ্বাসে, তার আনন্দ বাহির সঙ্গমে। কি যে ভুল করেছিল অতীত যৌবনে, এখনো চুম্বনে কাঁপে নিম্নস্তত্বের মিষ্টতা বাকি। তার আগেই বিদায় সংকেত, এসব হবে না বলে দিচ্ছি অশনি সংকেত। পুরো ডানা ভরে পুড়িয়ে দিতে হবে গত জীবনের ক্ষত। বন্ধান্যের আসরে যতই মেতেছে মৌমাছি কুহুক, তোমাদের সানিয়ে যাব সান বাঁধানো ঘাটে। পটে আঁকা ছবি হয়ে থাকবো না আর মাঠে। দেখবে ডিজিটাল আলোর রেখা কত দূর যায়, আমার অন্ধকার ভেদ করে কত দূর যায়। নীতি নীতি পুরোটাই ফিতে কেটে জোড়া দিতে দিতে সর্বস্ব হারায়। বাংলা গ্রামারে একটা কথা আছে যে একটা বাক্যের 3টা যোগ্যতা লাগে, 3টা ব্যাপার থাকে আর কি। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা না, সেটাই 3টাই। মানে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম যে গরু ঘাস খায়, গরু মাঠে ঘাস খায়, এটা ঠিক আছে বাক্যের দিক থেকে, কিন্তু যদি বলি গরু আকাশে ঘাস খায় তাহলে এটা যোগ্যতা হারালো। কবিতার ক্ষেত্রে বোধহয় এই ধরা বাঁধা কোনো নিয়ম কারণ কোনো কিছু নেই, অন্তত গ্রামারের ক্ষেত্রে। কবিতায় গরু আকাশে ঘাস খেতে পারে, আপনার কি মনে হয়, এটা কি বলবেন? গরু আকাশে ঘাস খেতে পারে না, কিন্তু কখনো কখনো তো এই যে আমার অন্ধকার ভেদ করে, এটা আসলে বাংলা গ্রামারের জায়গা থেকে এটাকে আমরা কি বলবো? আমার আবার অন্ধকার থাকে কোথায়? আমার অন্ধ শরীরের ভিতরে। আচ্ছা, কিন্তু বাস্তব জীবনে আসলে তো আমরা এটা ভাবে বলি না আসলে। আরেকটি কবিতা বলছি। ইতিহাস যদি সত্যি কথা বলে তবে তুমি ইতিহাসে জায়গা করে নিয়েছ। প্রথম মুগ্ধতার মতোই অলক্ষ্যে রচিত হয়ে চলেছে আমার কলমের কনক বাহার। শব্দ ছুটছে তবু সুখী হতে পারছি না। আমি চাইছি আরো নতুন শব্দ, আরো নতুন উপলব্ধি, বিশ্বাস ও জাগরণের, আরো নতুন উৎপাদিত পণ্যের, সমৃদ্ধির, শস্য ও মানুষ উৎপাদনের। পাখি ও যন্ত্রণার পাখা কেনার জন্য ব্যাংকে দাঁড়িয়েছি। মুঠোফোন বন্ধের কারণে আমি বিচ্ছিন্ন প্রিয় বদ্বীপ। শেষ পরনের কাঠি আমি তুলে দিচ্ছি বেহুলার ভেলায়। এই যে যেমন পাখি ও যন্ত্রণার পাখা কেনার জন্য আমি ব্যাংকে দাঁড়িয়েছি, এটাকে আপনি কোন দিক থেকে বাংলা গ্রামারের এই যে আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে তারপর যা কেনাকাটা করবো ওইটা দিয়েই পাখি কিনবো, যন্ত্রণার পাখা কিনবো। যন্ত্রণার পাখা, সেটাই বলছি, আমাদের প্রাত্যহিক জীবনে তো আমরা এভাবে বলি না। আপনি যে নিশ্চয়ই কিছু না কিছু থাকে যেটা হয়তো ভিন্নভাবে শব্দে ধরা দেয় কবির, ওইটা আমার প্রথম বলা ছিল যে নিশ্চয়ই কোনো না কোনো বোধ থাকে যেটাকে কবি একটু অন্যভাবে প্রকাশ করতে চান। যন্ত্রণার পাখাটা যদি ফ্যান হয় বা অন্য কোনো কিছু হয়, সেটা হয়তো সেই শব্দের আড়ালে লুকিয়ে আছে। তো এগুলো আসলে কোথা থেকে আসে? জীবনবোধ থেকেই তো আসে। জীবনবোধ, উপলব্ধি, রুচি, এর থেকেই আসে। আপনি সাধারণত যখন কবিতাটা লিখছেন তখন অনুভূতিটা কি খুব সফট একটা অনুভূতি, না কোনো সময় রানিং লিখে যায়, ক্ষোভ, কষ্ট? না, ক্ষোভ থেকে না, ক্ষোভ কারোর প্রতি নেই এখন আর। একটা সময় ছিল, একটা সময় হয়তো ছিল, এখন আর কারোর প্রতি কোনো ক্ষোভ নেই। কেন নেই? মানে জীবনের সময়টা একটা ফ্যাক্ট কিনা? যতদিনকে যাপন করলাম প্রায় প্রতিটা দিনকে উদযাপিত করার চেষ্টা করেছি। আচ্ছা, আমি আমার বেঁচে থাকাকে আনন্দিত করার চেষ্টা করেছি। আমি আমার দুঃখবোধকে বেঁচে থাকার চেষ্টা করেছি। তার মধ্যে আসল আমাকে খুঁজে বেরিয়েছি। আপনাকে ইনফ্লুয়েন্স করে এরকম ব্যক্তি বা সাহিত্যের জায়গাতে হোক, পড়াশোনার জায়গাতে হোক? প্রথমত ইনফ্লুয়েন্স করলো শিল্পী হিসেবে গড়ে ওঠার জন্য আমার আনিস স্যার, আনিসুজ্জামান স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে আমার সহপাঠীরা ছিলেন, তারা ইনফ্লুয়েন্স করতো। তারা আমার একটা কাজ দেখে বলতো খুব ভালো হয়েছে, আমি আরো একটি কাজের জন্য ছুটে যেতাম তখন। এখনো তো লিখছেন বোধহয়? লিখছি। তো সামনে কোনো বই বের হবে? বেরোবে ঝিঝির কনসার্ট।
ওই যেটা বলছিলেন একটু আগে। আচ্ছা, বলছিলেন বইটা আর কি। দেখি আমি আপনার বলছিলাম যে পূর্ণেন্দু পত্রিকা ছবি কিছু রয়েছে। ছবি আপনাকে উপহার দিয়েছিল। ওনার সঙ্গে পরিচয়টা কিভাবে হয় আসলে? কলকাতায় গিয়েছিলাম যখন আমি শিক্ষা সফরে, আচ্ছা, তখন ওনার সাথে পরিচয় হয় আনন্দবাজারে। এই ছবিগুলো আপনাকে দিয়েছে? আমাকে দিয়েছে উনি যখন বাংলাদেশে এলেন, আচ্ছা আচ্ছা উনি এক্সিবিশন করছিলেন বাংলাদেশে 89-এ। আচ্ছা, চমৎকার কিন্তু ছবিগুলো। আরো কিছু আছে এখানে ভিতরে, আর মোট 6টা। মোট 6টা ছবি আছে। আমরা দেখাই একটু একটু করে। তো এগুলো আপনাকে একদম দিয়ে দিয়েছে, তো সেগুলো আপনি বইয়ে ব্যবহার সেগুলো আমার করেছেন? কাছে এখনো আছে। বাহ, বাহ, বিরাট পাওয়া। আমি জানি না আমার প্রশ্নটা কিভাবে করব, বাট খুব সহজভাবেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবনটাকে আপনি কিভাবে দেখেন, একজন মানুষের জীবন বা আপনার ব্যক্তির জীবনটাকে আপনি কিভাবে দেখেন? আমি সুখী। না, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু থাকে না যে আমাকে যখনই যাই ঘটুক আমি প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করার চেষ্টা করেছি। একজন এবং মানুষ তার ভিতর সবসময় সুখী থেকে- হতে পারে তার ভিতর থেকে কবিতাকে বের করে আনার চেষ্টা না, কিন্তু একজন মানুষকে সবসময় সুখী হতে পারে। আমি আপনাকে সবসময় recently- সুখী থাকার তো দরকার নেই। তাহলে আপনি যখন ফ্রাস্ট্রেটেড হন, আপনার যখন খুব কষ্ট হয়, আপনি ওটাকে কিভাবে ওখান থেকে বের হয়ে আমি আসেন? ফ্রাস্ট্রেটেড হই যখন নুসরাতের মতন হত্যাকাণ্ড ঘটে, যখন বরগুনার মতন ঘটনা ঘটে, তখন আমি খুব হতাশ হই। এগুলো কি কবিতায় আসে কখনো? কবিতায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ফিরে আসে। খুব চমৎকার, এবং যদিও কিছু মানে প্রায় কাছাকাছি ধরনের শিল্পকর্ম, একই ধরনের এবং অসাধারণ। তো আপনি এইগুলো আপনি এই টানা গদ্যে এগুলো ব্যবহার করলেন কেন, এই ছবিগুলো? এই স্ক্রিপ্টটা আমার এক কবিতার পাঠিকা ছিলেন, হুম, সে প্রতিদিন রাত 8টার সময় আমার টাটকা কবিতা শুনতো। আচ্ছা, আমি তাকে উৎসর্গ করেছি, এবং এই আঁকাগুলো আমার মনে হয়েছে এই অটোমেটিজম, লেখালেখির যে অটোমেটিজম বলে, সেটা এই পাণ্ডুলিপিতে ছিল, আচ্ছা। এই কবিতাগুলো লেখার সময় ছিল। আচ্ছা, আচ্ছা। চমৎকার। আপনি আরো শোনান আমাদেরকে, আর কি আছে আপনার কাছে? এমনিতে কি হয় আপনি যখন কবিতা লেখেন, লেখার পরে কি আপনার সহধর্মিণীকে শোনানো হয় কেমন হয়েছে, বা উনি আসলে সহধর্মণি কোনো- সে আরেক ব্যস্ত মহিলা, সে ফ্যাশন ডিজাইনার, ওকে, আচ্ছা, রাঙা সকালেও এসেছিল আগে। ও আচ্ছা, তারপরে তার সে ছাপা হওয়ার পর পড়ে, লেখার পর কিন্তু সে পড়ে সমালোচনা করে না, সমালোচনা খুব একটা করে না। আচ্ছা, ঠিক আছে, শুনি। পাখি নিয়ে বাতাস ডাকছে পাতাকে, পাতা সুবর্ণ রেখাকে, আলু ডাকছে অন্ধকারকে, অন্ধ ডাকছে বাউলটাকে, পড়ন্ত বেলার বিষণ্ণ আলোয় ডাকছে এক গুচ্ছ শালিক, শালিক পাশে রেখে আমি দৌড় শুরু করেছি। এত ডাকছি তোমাকে, তুমি সম্মোহিত হত বিহবল, তোমার হাতে নেই ভুবনের ভার, তুমি কার? শালিকের পাশে আমি, আমি শালিক আমার। এই শালিকটাকে? শালিক একটা পাখি, একটা প্রতীক হতে পারে। আচ্ছা, তার মানে কবিতা সিচুয়েশনালি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। আচ্ছা, আর মাঝে মাঝে কি খুব কঠিন হয়ে যায়। আমরা আসলে যারা এই শহরের জীবনে বসবাস করি, 24 ঘন্টা যারা ব্যস্ত থাকি কর্মজীবন নিয়ে, তাদের আসলে এই ধরনের কবিতা বোঝা খুব কঠিন। আমার মনে করি নিজেকে একটু সময় দেওয়া দরকার, নিজের প্রতিদিন নিজেকে সময় দেওয়া দরকার, টেবিলে বসা দরকার, বই পড়া এটার জন্য ভালো অভ্যাস। রাইট, খুব ভালো বলেছেন আপনি। এবং তখন হয়তো এই কবিতাগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার একটা ব্যাপার থাকে। তো কবিতার এই যে উত্তর আধুনিক যুগে এইগুলোর কি গ্রামার আছে? আপনি যেটা লিখছেন সেটার কি কোনো গ্রামার আছে, নাকি গ্রামারকে ভেঙে নতুন কিছু করা? না না, গ্রামার আছে। মুক্তছন্দ লিখছি, মুক্তছন্দ, টানা গদ্যে লিখছি। মুক্তছন্দে যে কেউ কি লিখতে পারে? চেষ্টা করে দেখতে পারে। আচ্ছা, না কিন্তু মুক্তছন্দ, এখানে মুক্ত হলে আর ছন্দ থাকে কিভাবে? হাঁটার যেমন ছন্দ থাকে সেভাবেই থাকে। তাহলে তো বিশ্ব সাহিত্য ব্যাপারটা থাকছে না, যে কেউই লিখতে পারে। মানে হাঁটার যদি ছন্দ আমি আবিষ্কার করি, নান্দনিক আবিষ্কার, সেখানে তো ইউনিকনেস থাকতে হবে। ছন্দটা না থাকলে তো সে হোঁচট খেয়ে পড়ে যাবে। আচ্ছা, পড়ার মধ্যে একটা ছন্দ থাকবে। আচ্ছা, কিন্তু শিল্প যদি হয় তাহলে শিল্পের জায়গা থেকে বিষয়টাকে মানে সবই তো শিল্প না, যেটা নান্দনিক, যেটা ডিফারেন্ট, যেটা 100 জনের মধ্যে আলাদা, সেটাই তো আমরা শিল্প বলি। তো কবিতা যদি শিল্পের জায়গা হয় তাহলে সেই মুক্ত ছন্দের জায়গায় তাকে আলাদা একটা বৈচিত্র্য আনার জায়গাটার কোনো প্রয়োজন পড়ে না, নাকি ঠিক আছে? সেটা কিসে? সেটা কি শব্দে, নাকি বাক্যে, নাকি বোধে, গঠনে? আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু বোঝার চেষ্টা করছি, যদি আজকে রাতে গিয়ে 2-1টা লিখতে পারি আর কি। ওকে, হ্যাঁ, শুনি, আরেকটা শুনি। মৃত্যুর আগে পাদ্রী গির্জায় কিছু সান্ধ্যকালীন কোরাস বাজছে,
পুরুষ ও নারী সেই আধো অন্ধকারে ঘরে ফিরছে, হাতে কোনো কাজ নেই, বিশ্রামের তাড়া কেবল, খিদে পেলে দু এক চুমুক কবিতা পান, গ্লাস শূন্য হতে শূন্যতা টেবিলের চারপায়, নিষ্পাপ ওষ্ঠযুক্তি ইচ্ছেরা ঘুমিয়ে পড়েছে শীর্ষাতে। নিষ্পাপ ওষ্ঠদূত, ইচ্ছেরা ঘুমিয়ে পড়েছে শীর্ষাতে। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম, আমার জায়গাটা থেকে হয়তো খুব কঠিন হচ্ছে, বাট আপনার কবিতার যে ছন্দ, সেটা যারা কবিতা প্রিয় মানুষ তাদের জন্য ঠিক আছে। আজকের সকালটা কবিতাময় সকাল। আপনি চট্টগ্রামেই তো থাকছেন, চট্টগ্রাম থেকে আপনি আমাদের ডাকে এসছেন এবং আমাদের সকালটাকে সুন্দর করে দিলেন। কবির কাব্যিক সকাল আমরা বলবো, সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনার এই ঝিঝির কনসার্ট যে বইটি আসছে, সেটার জন্য শুভকামনা নিশ্চয়ই থাকবে। কবিতার পাশাপাশি কি আর লেখালেখির পাশাপাশি কর্মজীবনে কি কিছু করা হয়েছে? কর্মজীবনে আমি একটি ডিজিটাল প্রিন্টিং হাউসের চেয়ারম্যান ছিলাম 16 বছর, আচ্ছা, গ্রাফিটি। আর এখন আছি ক্রিয়েটিভ ওয়ার্কশপে। আচ্ছা, এটিও 91 থেকে মুদ্রণ মিডিয়া কনসালটেন্সি ফার্ম। তারপর চট্টগ্রামের যে বাণিজ্য মেলা হয়, এটা শুরু হয়েছিল আমার হাতে 1992-তে। তার মানে সেই ছোটবেলায় বুঝে না বুঝে যে স্বপ্নটা দেখেছিলেন, সেটা আপনার হাতে কোনো না কোনোভাবে এসছে, আমার জীবিকাও সেটাই হয়ে গেছে। এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া একটা মানুষের জীবনে, যে যা স্বপ্ন দেখেছি তাই হয়েছি। এক জীবনে তো আসলে সব কিছু পাওয়া হয় না, কিন্তু মনের মতো করে কিছুটা পাওয়া হলেও এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক শুভেচ্ছা।